সোফার উপর শুয়ে রয়েছে আর শুয়ে শুয়ে পপকর্ন খাচ্ছে আর ডোরেমন কার্টুন দেখছে আর গান গাইছে। मैं किसी का सपना हूँ जो आज बनेंगे ये सस। তারপর মাঝখানে লালা লালা বলে চালিয়ে দিল, গানটা ভুলে গেছে বলে। তারপর আবার ডোরেমন ও ডোরেমন বলে গান করতে লাগলো। নিলয় তো পুরো রেগে বোম হয়ে গেছে। এমনিতে সে অপরিষ্কার জিনিস একদমই পছন্দ করে না, তার উপর তিথি পুরো ঘরটাকে ডাস্টবিনের মতো করে ফেলেছে। আবার বসে বসে ডোরেমন ডোরেমন গান করছে, তাই সে রেগে গিয়ে বিশাল জোরে এক হুঙ্কার দিল। তিথি তো নিজের নাম এত জোরে এভাবে শুনে থতমত খেয়ে গেল। তারপর পেছন দিকে তাকিয়ে দেখলো নিলয় রক্ত লাল চোখে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে, মুখটা লাল বর্ণ ধারণ করেছে তার। তিথি এতটাই ভয় পেয়েছিল যে পপকর্নের জায়গায় নিজের আঙুলটাকে খচ করে কামড়ে ধরলো। তারপর জোরে চিৎকার করে উঠল, মরে গেলাম গো, মরে গেলাম, আরে আমি মরে গেলাম। তিথির এরকম আওয়াজ শুনে নিলয়ের রাগ এক নিমিষেই উড়ে গেল। তারপরে সে ব্যস্ত হয়ে তিথির কাছে দৌড়ে গেল। তারপর আঙুলটা ধরে বলল, কি হয়েছে দেখি দেখি বলে আঙ্গুলটার দিকে ভালোভাবে কিছুক্ষণ তাকিয়ে তারপর তিথির দিকে তাকালো এবং তাকিয়ে বলল, এইভাবে কেউ খায় নাকি? আপনি যেভাবে ষাঁড়ের মতো চিৎকার করলেন তো আমি আঙুল খাবো না তো কি খাবো শুনি? উফ বাবা, এত জোরে কেউ চিৎকার করে? কি এই মেয়ে, তুমি আমাকে কি বললা? আমি ষাঁড়? তোমার সাহস তো মন্দ না। আমার ঘরের এই কি অবস্থা করেছো শুনি? একবেলা বাইরে গিয়েছিলাম আর তার মধ্যে এই অবস্থা করে ফেলেছো। এই শুনুন, এইভাবে আমাকে জ্ঞান দিতে আসবেন না। সারাদিন একা একা ঘরে কি করব শুনি? আর ঘরটা না হয় টুনির মা পরিষ্কার করে দেবে, কিন্তু আমার বুঝি মন খারাপ হয় না সারাদিন ঘরে একা একা বসে থাকতে? হোয়াট? হু ইজ টুনির মা? কেন, আপনাদের ঘরের যে মহিলা কাজ করে সে টুনির মা। হোয়াট রাবিশ! ও আবার টুনির মা হতে যাবে কেন? ওর নাম তো শেফালি। আপনাকে নিয়ে আর পারা গেল না, আমি বেশি কথা বলতে পারবো না। আর এই যে শুনুন, এই লিস্টটা ধরুন তো। বলে একটা লিস্ট নিলয়ের দিকে এগিয়ে দিল। নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে তারপর লিস্টের দিকে তাকিয়ে নিলয় হাঁ হয়ে গেল। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, এসব কি? কেন, আপনি কি চোখে কানা? শুনুন, 2টো কুর্তি, 2টো পালাজু আর একটা মিকি মাউস আঁকা টি শার্ট আর একটা লং স্কার্ট নিয়ে আসবেন। কাল সকাল থেকেই একই জামা পরে আছি, শাওয়ার নিয়েও আমাকে এই একই জামা পরতে হলো। আপনি তো আর বলে কয়ে আমাকে কিডন্যাপ করেননি। যদি আমাকে আগে থেকে বলতেন তাহলে না হয় কিছু জামা সঙ্গে করে নিয়ে আসতাম, কিন্তু এখন আর কি বা করা যাবে। কালকে আমার শাওয়ারের আগেই যেন আমি জামাগুলো পাই। ওকে, গুড নাইট। আমার না প্রচুর ঘুম পাচ্ছে আর আমার পেট পুরো ভরে গেছে, আর আমার জন্য খাবার রাখতে হবে না। যদি খিদে পায় তো 3-4টে পরোটা রেখে দেবেন আমার জন্য, আর একটু তরকারিও রেখে দেবেন। ওকে, আর শুয়ে পড়বেন তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। এই বলে তিথি ওপরে চলে গেল। আর নিলয় তো হাঁ করে তাকিয়ে থাকলো তিথির যাওয়ার পথে। তারপর নিলয় মনে মনে বলল, মাঝে মাঝে আমি নিজে কনফিউজড হয়ে যাই যে আমি এই মেয়েটাকে কিডন্যাপ করেছি নাকি এই মেয়ে নিজেই আমাকে কিডন্যাপ করেছে। হে আল্লাহ, আমাকে বাঁচাও। তারপর নিলয় রাতের খাবার খেয়ে তিথির জন্য ডাইনিং টেবিলে খাবার রেখে উপরে চলে গেল। পরের দিন নিলয়ের ঘুম ভাঙলো তিথির ডাকে। নিলয় বেশ বিরক্ত হয়ে বলল, উফ তিথি, ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না। আরে, আমার জামা আনতে বলেছিলাম, এনেছিলেন? হ্যাঁ, রামু চাচাকে বলে আনিয়ে নিয়েছি। নিচে গিয়ে রামু চাচাকে জিজ্ঞাসা করো, তোমাকে দিয়ে দিবে। এখন যাও প্লিজ, আমাকে ঘুমাতে দাও। ওকে। এই বলে তিথি চলে গেল। আজকে যেহেতু রবিবার তাই নিলয়ের অফিস ছুটি। বেলা 10টার সময় ঘুম থেকে উঠল, তারপর বেডটি সেবন করে ওয়াশরুমের দিকে গেল। কিন্তু ওয়াশরুমের ভেতরে ঢোকা মাত্র নিলয় চিৎপটাং হয়ে গেল। মা! নিলয় চিৎকার শুনে বাড়ির সমস্ত কাজের লোক নিলয়ের ঘরে এসে হাজির হলো। তিথিও সঙ্গে ঘরে ঢুকলো এবং নিলয়কে দেখে বলতে লাগলো, হায় আল্লাহ, এই অবেলায় বাথরুমে বসেই মাকে স্মরণ করতে হলো। আচ্ছা, আর কি কোনো জায়গা পেলেন না? মার কথা মনে করার জন্য? মানছি মাকে সবাই ভালোবাসে, তাই বলে বাথরুমে? তিথি, ফাইজলাম হচ্ছে আমার সাথে। আমি এখানে পড়ে গিয়েছি, ব্যথা পেয়েছি, আর তুমি ওখানে আমার বাথরুমে সাবান জল আসলো কোথা থেকে? নিলয়ের কথা শুনে সবাই চুপ করে রইল। আর তিথি একদম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয় এবার চিৎকার করে উঠল, জিজ্ঞেস করছি তো আমি কিছু। আমার ঘরে সকালবেলা কে এসেছিল? স্যার, আপনার ঘরে তো সকালবেলা করে প্রতিদিন শেফালি কফি দিয়ে যায়।
কিন্তু আজকে তিথি ম্যাম বললেন যে তিনি আজ নিজের হাতে আপনার জন্য কফি নিয়ে যাবেন। সার্ভেন্টদের কথা শুনে নিলয়ের বুঝতে বাকি রইল না এই মহৎ কাজটা কে করেছে। নিলয় রাগী চোখে তিথির দিকে তাকিয়ে রইল, আর তিথি অসহায়ভাবে নিলয়ের দিকে তাকিয়ে রইল। তারপর নিলয় সার্ভেন্টদের সহায়তায় খাটে বসলো এবং সবাইকে চলে যেতে বলল। তিথি যেই মাত্র বাইরে বের হবে ঠিক তখনই নিলয় রাগীর স্বরে বলে উঠল, তোমাকে আমি যেতে বলেছি, চুপচাপ এখানে দাঁড়াও আর আমার সামনে এসো। হারি আপ। তিথি অসহায়ভাবে কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থাকলো, তারপর গুটি গুটি পায়ে নিলয়ের দিকে এগোতে লাগলো। নিলয়ের কথা মতো তিথি গুটি গুটি পায়ে নিলয়ের দিকে এগিয়ে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ালো। নিলয় তিথির দিকে তাকিয়ে রাগীর স্বরে বলতে লাগলো, এই মেয়ে, তুমি কি ভেবেছো নিজেকে যখন যা ইচ্ছা হবে তাই করবে? তোমার সাহস তো মন্দ নয়। তুমি জানো আমি কত ব্যথা পেয়েছি? আমি হাঁটতে পারবো কিনা কে জানে। তোমার তো খুব আনন্দ হচ্ছে না আমার এই অবস্থা দেখে? খুশি হয়েছো তুমি? নিলয়ের এমন কথায় তিথি খুব কষ্ট হলো। আসলেও বুঝতে পারেনি যে নিলয় এতটা আঘাত পাবে, তাই সে নিজের হাতে নিজের দোকান ধরে অসহায় চাহনি চেয়ে নিলয়কে বলল, সরি, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিতে চাইনি। মজা করতে গিয়ে বুঝতে পারিনি সেটা সাজা হয়ে যাবে। তিথির ফেসের এমন রিয়াকশন দেখে নিলয় বেচারা অনেক কষ্টে নিজের হাসিটা থামালো। আসলে নিলয় অতটাও ব্যথা পায়নি, তিথিকে জব্দ করার জন্যই এমন নাটক করছিল। তারপর তিথির দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তা তো শুনছি না। ভুল যখন করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। প্লিজ এমন করবেন না। তা তো আমি শুনছি না, শাস্তি তোমাকে পেতেই হবে। বলছি তো ভুল হয়ে গেছে, তবুও শুনছেন না আমার কথা। জান আপনার সাথে আরি, আপনি একটা পচা। আর কিছু বলতে পারলো না তিথি। তার আগে নিলয় তিথির হাত হ্যাচকা টান মারলো, যার ফলে তিথি নিলয়ের গায়ের উপর পড়লো। আর নিলয় ব্যালেন্স হারিয়ে সোজা তিথিকে নিয়ে খাটের ওপরে ধড়াম করে পড়ে গেল। পড়ে যাবার পর তিথি কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছিল তার সাথে। তারপর বুঝতে পেরে মোচড়ামুচড়ি করতে লাগলো নিলয়ের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। তিথির এমন ছটফট করা দেখে নিলয় এক হাত দিয়ে তিথির কোমর জড়িয়ে ধরলো, আর এক হাত দিয়ে তিথির দুটো হাত শক্ত করে চেপে ধরলো। তিথি এদিকে নিজেকে ছাড়াতে ব্যস্ত, আর নিলয় তো ব্যস্ত তিথিকে দেখতে। নিলয় তিথির চোখের দিকে তাকিয়ে আছে পলকহীন ভাবে। নিলয় মাঝে মাঝে ভেবে পায় না যে কি মায়া জাদু আছে ওই চোখ দুটোর মধ্যে, যে মাঝে মাঝে সেও হারিয়ে যায় ওই চোখের মায়া জালে। তারপর আস্তে আস্তে তিথির চোখের দিক থেকে নজর সরিয়ে নিলয়ের নজর গেল তিথির গোলাপি ঠোঁট যুগলের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার গোলাপি ঠোঁট দয়ের দিকে। তিথির গোলাপি ঠোঁটের নিচে মাঝ বরাবর তেলটি যেন তিথির ঠোঁটের সৌন্দর্যকে শত গুণে বাড়িয়ে দিয়েছে। নিলয় তিথির কোমর থেকে হাতটা তুলে একটা আঙ্গুল দিয়ে তিথির ঠোঁটে স্লাইড করতে লাগলো। হঠাৎ নিলয়ের এমন স্পর্শে তিথি কেঁপে উঠল, আর খেয়াল করলো নিলয় তার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ের এমন চাহনি দেখে তিথি মনে মনে বলল, ব্যাটা লুচুর মতি গতি মোটেও আমার ভালো ঠেকছে না। তাই তিথি চিল্লিয়ে উঠল, বাঁচাও বাঁচাও করে। তিথির এমন চিল্লানো দেখে নিলয় থতমত খেয়ে গেল, তাই সঙ্গে সঙ্গে তিথির মুখটাকে চেপে ধরল। আর এদিকে তিথি নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে দেখে নিলয় তিথির দিকে রাগী চোখে তাকিয়ে এক ধমক দিল। তাতে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর নিলয় বলল, চুপ, একদম চুপ। এইভাবে কেউ চিল্লায়? আর একবার চেঁচালে তুলে আছাড় মারবো। বেয়াদব মেয়ে কোথাকার। নিলয়ের এমন ধমকে তিথি চুপ মেরে গেল। তারপর নিলয় তিথিকে ছেড়ে দিল। তিথি উঠে চলে যেতে যাবে কি নিলয় আবার তিথির হাতটা ধরে ফেলল। তারপর তিথিকে তার পাশে বসালো, আর ড্রয়ার থেকে মুখ মলম বের করে তিথির হাতে দিল। তিথি মলমটার দিকে তাকিয়ে নিলয়কে জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি করব? তিথির কথার উত্তর না দিয়ে নিলয় বেডে চুপচাপ শুয়ে পড়লো উপর হয়ে। তারপর তিথিকে বলল, ব্যথা যেমনই তুমি দিয়েছ তেমনই ব্যথা সারানোর দায়ও তোমার। চুপচাপ আমার কোমরে মলম লাগিয়ে দাও। অসম্ভব, আমি আপনার কোমরে কোনো মলম টলম লাগাতে পারবো না। তুমি লাগাবে কিনা? যদি না লাগাও তাহলে আমাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। তুমি কি চাও সেটা আমি করি? সেটা কিন্তু তোমার পক্ষে ভালো হবে না। দাও। দিতেছি। এই বলে তিথি তার নরম হাতে নিলয়ের কোমরে মলম লাগিয়ে দিল, আর নিলয় পরম আবেশে চোখ বুজে তা অনুভব করতে লাগলো। তার মায়াপুরীর হাতের স্পর্শ বলে কথা। মলম লাগানোর পর কথা কমু না আর আপনার সাথে। তারপর তিথি নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর নিচ থেকে তুমুল ঝগড়ার আওয়াজ শুনতে পেল নিলয়। ঝগড়ার কারণ জানার জন্য নিচে গিয়ে দেখলো তিথি রামু চাচাকে আচ্ছা মতো ধুলাই দিচ্ছে। নিলয় গিয়ে তিথির এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করাতে
তিথি দাঁত কড়মড় করে রামু চাচার দিকে তাকিয়ে নিলয়কে বলল, দেখুন কি আনছে, একবার দেখুন। আমি বলেছি মিকি মাউস আঁকা টপ আনতে, আর উনি এনেছেন লিটল এলিফ্যান্ট আঁকা টপ। আর তার চেয়ে বড় কথা হলো লিটল এলিফ্যান্টের মতোই টপের সাইজও এনেছে। এই টপের ভেতরে আমি আর আমার মামি দুজন একসাথে ঢুকে যেতে পারবো, যত সব আলু থালুর দল। নিলয় গেঞ্জির দিকে তাকিয়ে দেখলো সত্যিই গেঞ্জিটা অনেক বড় সাইজের এনেছে। নিলয় চাচার দিকে তাকাতেই চাচা বললেন, সাহেব, আমি দোকানদারকে আপনার দেওয়া লিস্টটাই ধরিয়ে দিয়েছিলাম। উনি সব দেখে জিনিসপত্র দিয়েছিলেন। সব জামাই ঠিক আছে, শুধু মামুনের গেঞ্জি খানায় গন্ডগোল হয়েছে। আর তাতেই মামুনি অকারণে আমার উপরে চিল্লামিল্লি করছেন। কি আমি অকারণে চিল্লামিল্লি করছি? হ্যাঁ, আমি কি সুন্দর ভেবেছিলাম আজকে শাওয়ারের পর মিকি মাউস টপ আর স্কার্ট পরে ঘুরু ঘুরু করব, কিন্তু আমার সব আশাতেই এক বালতি জল ঢেলে দিল যত সব ফাউলের দল। আমি জানি না আবার মিকি মাউস আঁকা টপ দিতেই হবে। আচ্ছা আচ্ছা, তুমি এখন অন্য জামা পরো। বিকালে তোমাকে নিয়ে আমি শপিং মল থেকে তোমার পছন্দ মতো টপ কিনে আনবো। এবার খুশি? খুব, এতগুলা। বলে দুই হাত ছড়িয়ে দেখালে নিলয় তিথির এমন কাণ্ডে হেসে ফেলল, তবে সবাইকে বুঝতে দিল না। এবার বুঝবে চান্দু, তিথি কি চিজ। ফকির যদি বানিয়ে না দিই তো আমার নামও তিথি নয়, আমাকে শাস্তি দেয়া। মনে মনে তিথি বলল, নিলয় বিকাল 5টায় তিথিকে নিয়ে বেরোবে বলেছিল, তাই তিথি 4টে থেকে ড্রেস পরে বসে আছে আর সমানে নিলয়ের কাছে গিয়ে নিলয়কে তাড়া দিচ্ছে। তারপর নিলয় তৈরি হয়ে যাবার পর তিথি এবং নিলয় বেরিয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে। শপিং মলে ঢুকে প্রথমে তিথিকে নিয়ে নিলয় ওমেন সেকশনে গেল এবং সেখান থেকে তিথির জন্য চারটে মিকি মাউস আঁকা টপ নিল। তারপর আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার পর শপিং মল থেকে বেরোতে যাবে তিথি নিলয়ের হাত ঝপাস করে টেনে ধরল। নিলয় তিথির দিকে তাকিয়ে ইশারা জিজ্ঞেস করলো কি। তিথি নিলয়কে সামনে তাকাতে বলল। নিলয় দেখলো সামনে টয় সেকশন আছে, তাই তিথির দিকে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি? আসলে আমি কোনো অচেনা জায়গায় বেশি দিন থাকলে যদি টেডি বিয়ার জড়িয়ে না ঘুমাই তাহলে ভূতের স্বপ্ন দেখি। তাও আবার যে সে ভূত নয়, একেবারে শাকচুনির স্বপ্ন দেখি। ভীষণ ভয় করে। একটা টেডি কিনে দিন না প্লিজ। এ আবার কেমন ধরনের স্বপ্ন? কই এমন কারোর হয় তা তো আগে শুনিনি। সত্যি বলছি, আমার এমন হয়। আপনি আমাকে বিশ্বাস করেন না? ওকে ওকে, যাও গিয়ে কিনে নাও। নিলয়ের বলতে দেরি, কিন্তু তিথির যেতে দেরি হলো না। দৌড়ে গিয়ে টয় সেকশন থেকে 3টে বড় বড় টেডি বিয়ার তুলে নিল। তারপর 2টো টেডি বিয়ারের গলা জড়িয়ে উঠে দাঁড়ালো আর একটা টেডি বিয়ারকে নিলয়ের হাতে ধরিয়ে দিল। তিথি তো টেডি বিয়ার দুটোকে জড়িয়ে ধরে হাঁটতে হিমশিম খাচ্ছে। নিলয় তিথির এমন কাণ্ড দেখে তিথিকে বলল, একটা টেডি বিয়ার নেবে বলে 3টা নিলে, আর এখন দুটোকে সামলাতে হিমশিম খাচ্ছে। আসলে 3টা টেডি বিয়ার 3 দিকে থাকলে শাকচুনি অ্যাটাক করতে পারবে না। তাহলে আর একটা টেডি বিয়ার নিয়ে নিতে পারতে, তাহলে চারদিক থেকে তোমাকে কেউ অ্যাটাক করতে পারতো না। ঠিক বলেছেন তো আপনি। আমার না একদমই মাথায় ছিল না আইডিয়াটা। দাঁড়ান, আমি চট করে গিয়ে আরও একটা টেডি বিয়ার নিয়ে আসি। এই না না না, আর আনতে হবে না। তোমার কাছে এমনিতেও কোনো ভূত আসবে না, আর যদি আসে তবে আমি বলে দেব যে তোমার কাছে যেন না যায়। শান্তি? ঠিক আছে, এখন চলুন, আমার না খুব খিদে পেয়েছে। কি? একটু আগে তো বাড়ি থেকে বেরোনোর সময় চিপস, বিস্কুট, কুকিজ, পেস্ট্রি এসব খেয়ে এলে, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল? তোমার পেটে এত ঘন ঘন খালি হয় কেন? সেই তো 4টের সময় খেয়েছিলাম, আর এখন 6টা বাজে। আর এই আপনি আমাকে খাবার খোটা দিচ্ছেন? শুনুন, আমি আপনার কাছে গিয়ে বলিনি আমাকে আপনার বাড়িতে থাকতে দিন, খেতে দিন। উল্টে আপনি আমাকে ভুল করে ধরে এনে নিজের বাড়িতে আটকে রেখেছেন। আর আপনার ভাগ্য ভালো আমি এখনও আপনার বিরুদ্ধে কোনো কঠিন স্টেপ নিইনি। সুতরাং ভেবেচিন্তে কথা বলবেন আমার সাথে। ইজ দ্যাট ক্লিয়ার? সত্যি মাঝে মাঝে আমি ভুলেই যাই যে তোমাকে আমি কিডন্যাপ করেছি, নাকি দাওয়াত দিয়ে আবার ঘরে এনেছি। চলো খাবে, চলো। তিথি রেস্টুরেন্টে নিলয়ের সামনে বসে খাচ্ছে আর বারবার আর চোখের সামনে টেবিলের লোকটিকে দেখছে। নিলয় ব্যাপারটা খেয়াল করে তিথিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুই খাচ্ছ না কেন? আর বারবার ওই দিকে তাকাচ্ছ কেন? নিজের প্লেটের দিকে তাকাও। আরে দেখুন না, সেই কখন থেকে ওই কালা টাকলু ভোদর কোম্পানির লোকটা আমার প্লেটের দিকে তাকিয়ে আছে আর আমার খাবারের দিকে কুনজর দিচ্ছে। ব্যাটা ঢ্যাঁড়সের ভর্তা। আমি শিওর এই খাবার খেলে
7 দিনের জন্য আমাকে বাথরুমে হিসেব মানতে হবে না। নিলয় আর কিছু বলল না, কারণ সে জানে তিথিকে বলে কিছুই হবে না। তাই সে চুপচাপ খেতে লাগলো। কিছুক্ষণ পর খাওয়ার শেষে নিলয় উঠে বিল পেমেন্ট করতে গেল, কিন্তু বিল পেমেন্ট করে এসে দেখলো নিলয়দের টেবিলের সামনের টেবিলে কিছু মানুষে ভিড় করে দাঁড়িয়ে আছে। তারপর নিজের টেবিলের দিকে তাকিয়ে দেখলো যে তিথি সেখানে নেই। ব্যাপারটা আন্দাজ করতে পেরে নিলয় এগিয়ে গেল সামনের টেবিলের দিকে। গিয়ে দেখলো তিথি সেই লোকটির কলার ধরে টানছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, তোর বাড়িতে তোর বউ তোকে খেতে দেয় না ভালো করে, যে তুই আমার প্লেটের দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ, তখন থেকে আমি নোটিশ করছি ব্যাপারটা, মেরে না টাক ফাটিয়ে দেব। অসভ্য লোক একটা। বাড়িতে মা বোন নেই, তাদের খাবারের দিকেও কি এমন ভাবে তাকিয়ে থাকিস? লুচু লোক কোথাকার। লোকটি তিথির কথা শুনে ভেবা জায়গা খেয়ে দাঁড়িয়ে আছে। নিলয় দৌড়ে গিয়ে তিথিকে আটকালো আর সবার কাছ থেকে এবং সেই লোকটির কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। তারপর তিথিকে জোর করে টেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর তিথিকে জোর করে গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তিথি গাড়ির ভেতর চুপ করে বসে আছে, কারণ নিলয় গাড়ি চালাতে চালাতে বারবার তার দিকে রাগি চোখে তাকাচ্ছে আর তিথি মনে মনে নিজেকে 1000টা গালি দিচ্ছে। হঠাৎ তিথি বাইরের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে উঠল। তিথির এমন চিৎকার শুনে নিলয় খুব জোরে গাড়ি ব্রেক মারলো। তারপর তিথির দিকে তাকাতেই তিথি খুশিতে গদগদ হয়ে বলল, ওই দেখুন হাওয়াই মিঠাই, একটা দিন না কিনে প্লিজ। আমার না হাওয়াই মিঠাই খেতে খুব ভালো লাগে। এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর নিলয়ের দিকে তাকিয়ে তিথি কেঁপে উঠল। নিলয় দাঁতের দাঁত চেপে গাড়ির স্টিয়ারিংটাকে শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নিজেকে কন্ট্রোল করার জন্য। নিলয়ের এই মুহূর্তে মনে হচ্ছে তিথিকে গুনে গুনে 10-12টা চড় দিতে। একই রেস্টুরেন্টের ঘটনার জন্য নিলয় প্রচন্ড রেগে আছে তিথির ওপর, তার ওপরে আবার এই ফালতু বায়না। নিলয় দাঁতের দাঁত চেপে তিথিকে বলল, হোয়াট ইজ হাওয়াই মিঠাই? আরে হাওয়াই মিঠাই মানে জানেন না? হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই ইজ ওয়ান কাইন্ড অফ বুড়ির চুল। তিথি, আপনি ইংরেজিতে কটন ক্যান্ডিও বলতে পারেন। কেন, আপনি কোনোদিন খাননি? শাট আপ, আই সে জাস্ট শাট আপ। অনেক বেশি বলে ফেলেছো তুমি। সো নাও কিপ শাট ইওর মাউথ। একটা দিন না কিনে প্লিজ প্লিজ কিপ টু একটা। কি বললা তুমি? কিছু না, সত্যি। তারপর নিলয় আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত 9টা। তিথি ভাবছে কি করে নিলয়কে জব্দ করা যায়। তিথি মনে মনে ভাবছে, শালা উগান্ডাকে টাকার মাধ্যমে কোনোভাবেই জব্দ করা যাবে না, কারণ একে ফকির বানাতে গিয়ে আমি নিজেই ফকির হয়ে যাব। কারণ এর বিশাল টাকা আছে, আর হবে নাই বা কেন? কিডন্যাপিং করে করে এত বড়লোক হয়েছে ছাগলের 3 নাম্বার বাচ্চাটা। তাও যদি জানতাম যে কিডন্যাপিংটা অন্তত ভালো করে করে, সেটাও তো পারে না ঠিক করে। ইবলিশটা ভুলভাল মানুষকে তুলে আনে। কে জানে কি অর্ডার দেয় কিডন্যাপিং করতে, বুঝে পাই না বাপু। ভাব তিথি ভাব, আরে উনি আজকে ফোনে বলেছিলেন না কাকে, যে কালকে ওনার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে। ব্যাস পেয়ে গেছে আইডিয়া। এবার বুঝবে হাড়ে হাড়ে তিথি কি চেস। আমাকে হাওয়াই মিঠাই না দেবার শাস্তি এবার আমি আপনাকে দিব। পরের দিন সকালবেলা তিথি উঠে রান্নাঘরে গিয়ে দেখলো সার্ভেন্টরা ব্রেকফাস্ট বানাচ্ছে। এই বাড়িতে তিথি আসার পর থেকে 2 ভাবে ব্রেকফাস্ট বানানো হয়। একটা তিথির জন্য পরোটা তরকারি ভাজাভুজি, আর একটা নিলয়ের জন্য নর্মাল ব্রেকফাস্ট, জুস, স্যান্ডউইচ, বাটার টোস্ট, ফ্রুট। রান্নাঘরে ঢুকে তিথি দেখলো সবাই যে যার মতো কাজ করছে। তিথি শেফালিকে ইশারায় তার কাছে আসতে বলল। তারপর শেফালি তার কাছে গিয়ে দাঁড়াতেই তিনি তাকে জিজ্ঞেস করলেন, এনেছো? তোমাকে যা আনতে বলেছিলাম। হ্যালো ম্যাম, আমি নিয়ে এসেছি, কিন্তু আমার খুব ভয় করতেছে। এগুলা করা ঠিক হচ্ছে না ম্যাম। যদি স্যার জানতে পারে আমার চাকরিখানা থাকবে না। আরে তুমি বেশি কথা বল না তো, তুমি চুপ করে থাকবে, যা করার আমি করব। তুমি বেশি কথা বলবে না, তাহলে তোমার চাকরিও ঠিক থাকবে আর তুমিও। ঠিক আছে ম্যাম, এই নিন ধরেন। ওকে, তুমি এবার যাও। তারপর শেফালি চলে যাবার পর তিথি জিনিসটাকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। কিছুক্ষণ পর খাবারগুলো টেবিলের ওপর সাজিয়ে দিয়ে সবাই যে যার কাজে চলে গেল। তিথি লুকিয়ে লুকিয়ে নিলয়ের খাবার যেখানে আছে সে গিয়ে খাবারের প্লেটটা তুলে খাবারগুলোতে পাউডারের মতো কি যেন দিয়ে আবার প্লেটটা জায়গা মতো রেখে দিল। তারপর নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর নিলয় অফিস ড্রেস পরে ব্রেকফাস্ট টেবিলে এসে তিথিকে ডাক দিল। তিথিও চুপচাপ নিচে নেমে নিলয়ের পাশের টেবিলে বসে পড়ল।
এবং এমন ভান করলো যেন কিছুই হয়নি। ব্রেকফাস্ট করার মাঝখানে নিলয়ের ফোন এলো। নিলয় ফোনটা রিসিভ করে বলল, 20 মিনিটের মধ্যে আমি পৌঁছাচ্ছি। বলেই ফোনটা রেখে দিল। 5 মিনিট পর নিলয় খাওয়া বন্ধ করে নিজের পেটে হাত বুলোচ্ছে। তারপর হঠাৎ ব্রেকফাস্ট ফেলে দৌড়ে উপরে উঠে গেল। তিথি বুঝতে পারলো যে সে সাকসেসফুল হয়েছে, তাই সে মুচকি মুচকি হেসে খাওয়া কমপ্লিট করে উপরে চলে গেল। প্রায় 2 ঘন্টা ধরে নিলয় বাথরুমে বসে আছে। যখনই উঠতে চাইছে তখনই পেটের ভেতর মোচড় দিয়ে উঠছে আর আবার বসে পড়ছে। অনেক কষ্ট করে ঘর থেকে ফোনটা নিয়ে ম্যানেজারকে কল করে মিটিংটা ক্যান্সেল করে দিল। তারপর ফ্যামিলি ডক্টরকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসার পর নিলয়কে চেক আপ করে বলল, তুমি কি কোনো উল্টাপাল্টা জিনিস খেয়েছো? না তো ডক্টর আঙ্কেল, সকালবেলা এমনি নর্মাল ব্রেকফাস্ট করেছি। তাহলে হয়তো খাবারের মধ্যে ভুলবশত কোনো অপদ্রব্য জিনিস পেটের ভেতরে চলে গিয়েছে, তাই এমন প্রবলেম হচ্ছে। ওকে, চিন্তা করো না, আমি মেডিসিন দিচ্ছি, তুমি সময় মতো খেয়ে নেবে। আর আজকের দিনটা একটু রেস্টে নাও, দেখবে কালকের মধ্যেই তুমি একদম ঠিক হয়ে গেছো। আর আপাতত এই মেডিসিনটা খেয়ে নাও, তাহলে আর কোনো তোমার বাথরুমে যেতে হবে না। ওকে আঙ্কেল। আর এদিকে তিথি তো ঘরের মধ্যে জোরে জোরে গান চালিয়ে লুঙ্গি ডান্স দিচ্ছে। ঠিক তখনই শেফালি এসে দরজায় নক করলো। তিথি শেফালিকে এই সময় তার রুমে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। তারপর নিজেকে সামলিয়ে শেফালিকে ঘরে আসতে বলল। শেফালি ঘরে ঢুকে তিথি দুটো হাত ধরে কেঁদে কেঁদে বলল, ও ও আপামনি গো, ও ও এই শেফালি, তুমি অমন মরা কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে ক্ষমা করে দিন আপামনি। স্যার আমাকে চাকরি ছাঁটাই দেওয়ার ভয় দেখাইছে। আমার পেট থেকে সব সত্য কথা জেনে নিয়েছে। হ্যাঁ, আর তুমি সব বলে দিলে? এই তোমার স্যার তোমাকে চাকরি কাটার ভয় দেখালো আর তুমি ফুরুত করে আমার সব কথা বলে দিলে? এই তোমার পেট এত পাতলা কেন গো? হায় হায়, এবার আমার কি হবে? রাক্ষসটা তো এবার আমায় শুলে চড়াবে। ভাব তিথি, কিছু একটা ভাব। কচু পোড়া বিপদের সময় সব বুদ্ধি কি লুঙ্গি গুটিয়ে শ্বশুরবাড়ি পালায়? উফ! আপামনি আবার কি হলো? যা করার তা তো করেই দিয়েছে, এবার আমাকে কিছু ভাবতে সময় দাও। আপনারে স্যার ডাকতেছে। আর এক্ষুনি স্যার তার রুমে যাইতে কইল। আর স্যার এও কইল যে স্যার যদি উঠে আসতে হয় সে, তাহলে আপনার লগে খবর আছে। এই তুমি যাও তো যাও, আমার চোখের সামনে থেকে এক্ষুনি যাও, না হলে আমি নিজেই তোমার খবর করে ছেড়ে দিব। যত সব ঘুগনি ব্যাপারী কোথাকার। শেফালি আর কিছু না বলে চলে গেল। আসলে নিলয় সকালবেলা ফোনে কথা বলতে বলতে উপরে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল আর তখনই দেখতে পেয়েছিল যে শেফালি তিথির হাতে কি যেন একটা কাগজে মোড়া জিনিস দিচ্ছে। নিলয় ভেবেছিল তিথির হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস, তাই সে অতটাও মাথা ঘামায়নি। কিন্তু তার এই রকম অবস্থা হওয়ার পর তার একটু সন্দেহ হয়, তাই সে শেফালিকে একটু ভয় দেখাতেই শেফালি সব উগড়ে ফেলে ঝরঝর করে। যাই হোক, তিথি এবার মনে মনে দোয়া পড়ে নিলয়ের রুমের দিকে যেতে লাগলো। তিথি ধীরে ধীরে নিলয়ের ঘরের দিকে এগোচ্ছে। যত তার ঘরের সামনে যাচ্ছে ততই তার বুকের ভেতর কম্পনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আস্তে আস্তে তিথি নিলয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে আরেকবার দোয়া পড়ে নিল। আস্তে আস্তে দরজাটা একটু ফাঁক করে ঘরের ভেতরে একবার উকি মেরে দেখলো নিলয় কি করছে। ঘরের ভেতর নিলয়কে দেখতে না পেয়ে তিথি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রুমের ভেতরে প্রবেশ করলো। চারপাশে নিলয়কে না দেখতে পেয়ে মনে মনে তিথি কিছুটা খুশিই হলো। হঠাৎ দরজার আওয়াজে পেছনে ফিরে নিলয়কে দরজা বন্ধ করতে দেখে তিথির কলিজা কেঁপে উঠল। রাগে নিলয়ের চোখ মুখ লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে নিলয় ভয়ঙ্কর পরিমাণে রেগে আছে। নিলয় আস্তে আস্তে তিথির দিকে এগিয়ে যেতে লাগলো আর তিথি নিলয়ের এমন রাগে চেহারা দেখে ভয়ে বিড়াল ছানার মতো নিজেকে গুটিয়ে নিয়েছে। হঠাৎ তিথি লক্ষ্য করলো যে নিলয় তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। এটা দেখে তিথির যায় অবস্থা। নিলয়ের এমন এগিয়ে আসা দেখে তিথিও আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। তিথির হঠাৎ মাথায় বুদ্ধি এলো নিজেকে বাঁচানোর। যেই ভাবার সেই কাজ। কিন্তু পালানোর জন্য যখনই দৌড় দিতে যাবে তখনই নিলয় তিথির হাত ধরে ফেললো, পাশে চেয়ারে চেপে ধরলো। তারপর তিথি 2 বাহু নিজের 2 হাতে শক্ত করে চেপে ধরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় আমার এত বড় একটা ইম্পর্টেন্ট মিটিংটা কি স্পয়েল করার? ইউ ইডিয়েট, 3rd ক্লাস মেন্টালিটির একটা মেয়ে। তোমার মিনিমাম কমন সেন্স আছে কি নাই? ইউ হ্যাভ নো আইডিয়া আমার কতটা লস হয়েছে আজকের মিটিংটা ক্যান্সেল করায়। কিন্তু তুমি তো কিছুই বোঝো না, তাই না? যেদিন থেকে আমার লাইফে এসেছো সেদিন থেকে একটার পর একটা প্যারা দিয়েই যাচ্ছে।
এই মেয়ে তুমি কি চাও বলো তো, আর কি চাও তুমি? তিথি চোখে পানি টলমলো করছে। একেই তো নিলয় খুব জোরে তার দুবাহু চেপে ধরেছে, তার উপর নিলয়ের এমন কঠিন কঠিন কথায় তিথির খুব কষ্ট হচ্ছে। তবুও তিথি নিজেকে অনেক কষ্টে সামলে কাঁপা কাঁপা গলায় বলল। সরি, ভুল হয়ে গিয়েছে। তিথির এমন কথা শুনে নিলয় প্রচন্ড জোরে একটা ধমক দিল। তাতে তিথি কেঁপে উঠল। এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, ভ্যা ভ্যা করে কেঁদেই ফেলল। নিলয় তিথির কান্না করা দেখে আরও রেগে গেল আর চিৎকার করে বলতে লাগলো, এই চুপ চুপ, একদম কাঁদবে না বেয়াদব একটা মেয়ে কোথাকার। আর একবার কাঁদলে তোমায় তুলে আছাড় মারবো, অশুভ পাজি মেয়ে একটা। আবার আমাকে সরি বলছে। শুধুমাত্র এই গাধাদের একটা ভুলের জন্যই তোমার মতন একটা স্টুপিড মেয়েকে আমি এতদিন সহ্য করছি। তোমারই ফালতু বকবককে সহ্য করছি। কেন সহ্য করছি জানো? কারণ মিনিস্টারের কিছু লোক জানতে পেরে গিয়েছিল যে আমার লোকেরা ভুল করে অন্য একটা মেয়েকে তুলে এনেছে। আর তখন যদি তোমাকে আমি ছাড়তাম তাহলে তারা তোমাকে তুলে নিয়ে গিয়ে আমাদের নামে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করত পুলিশের কাছে। এতে আমাদের তো ক্ষতি হতোই, তার সাথে আরও 90 জন বৃদ্ধের পেনশন আটকে যেত। শুধুমাত্র এই একটা কারণে তোমাকে এখানে আটকে রাখা, নইলে তোমার মতো মেয়েকে কবেই আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। আর মাত্র কিছুদিন অপেক্ষা করো, তারপর আর তোমার এই প্যান প্যানানি আমাকে সহ্য করতে হবে না। তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসবো, আর আমি একটু শান্তিতে থাকতেও পারবো। আর আজকে যে ভুলটা করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আজকের ডিলটা সাকসেসফুল হলে কত মানুষের উপকার হতো তা তোমার এই ছোট মাথায় ঢুকবে না। বলে নিলয় হাত দিয়ে তিথির মাথায় টোকা মারল। তিথি অসহায় দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে পানি পড়ছে। কিছুতেই যেন সে তার চোখের পানি আটকাতেই পারছে না, আর কিছু বলতেও পারছে না। সব কথা যেন গলার কাছে গিয়ে আটকে পড়েছে। নিলয় তিথিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিথির হাত ধরে টেনে নিয়ে ছাদের উপরে চলে গেল। বেলা তখন 12টা, সূর্যের ঝাঁঝালো কিরণ তখন ঠিক মাথার উপরে। চারদিকে গাছপালা, বাড়িঘর যেন রোদের তেজে পুড়ে যাচ্ছে। একই গরমকাল, তার উপরে চৈত্র মাসের বিভৎস গরম। বাইরে বেরোনোর জো নেই। খোলা ছাদের ওপর 2 মিনিট দাঁড়ালে পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। নিলয় তিথিকে ছাদের মাঝ বরাবর জায়গায় দাঁড় করিয়ে বলল, তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবা কান ধরে, আর এটাই হলো তোমার শাস্তি। আর ভুলেও নড়ার বিন্দুমাত্র চেষ্টা করবা না, কারণ এখানে সিসিটিভি ক্যামেরা সেট করে রাখা আছে। সুতরাং নড়ার চেষ্টা করলেই শাস্তি দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পেরেছো? নাও এবার কান ধরো। তিথি কিছু বলছে না, চুপচাপ ভেজা চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে নিলয় আবার ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না? কান ধরো বলছি। তিথি এবার কাঁপা কাঁপা হাতেই নিজের দুটো কান ধরল। নিলয় আর কিছু না বলে নিচে নেমে গেল, আর তিথি নিলয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। প্রায় 1.5 ঘন্টা যাবৎ তিথি ওই গনগনে রোদে কান ধরে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে তিথির সমস্ত কষ্ট ক্ষোভে পরিণত হলো। তার নিলয়ের ওপর প্রচন্ড রাগ হচ্ছে, তার সাথে নিজের ওপরও সে প্রচন্ড রকম বিরক্ত। সে মনে মনে ভাবছে কেন সে নিলয়কে জব্দ করতে গেল। তার এই বোকামের জন্যই তো শুধু শুধু নিলয় তাকে এত বড় অপমান করলো। শুধু নিলয় বলে এত অপমান সহ্য করছে, মুখ থেকে রা পর্যন্ত কাটেনি। নিলয়ের জায়গায় যদি অন্য কেউ হতো না, তাহলে এতক্ষণে তার মাথা ফাটিয়ে দিত। তার সাথে আবার কষ্টও লাগছে যে শুধুমাত্র একটা ভুলের জন্য নিলয় তাকে আজ এতটা অপমান করতে পারলো। তিথি মনে মনে ঠিক করে নেয় যে যতদিন সে এ বাড়িতে থাকবে ততদিন নিলয়ের সাথে কথা বলবে না, এমনকি নিলয়ের সামনেও যাবে না। দুপুর 2টো, নিলয় আজ রুম থেকে বের হয়নি। ঘরে বসেই লাঞ্চ করেছে। ল্যাপটপে বসে কাজ করতে করতে নিলয় মনে মনে ভাবল, আজ একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। এতটা রেগে যাওয়া উচিত হয়নি। একেই বাচ্চা একটা মেয়ে, হয়তো আমার কথায় খুব কষ্ট হয়েছে। নিলয়, তুইও না রেগে গেলে মাথা তোর একদম ঠিক থাকে না। কাকে কি বলিস নিজেও জানিস না। হঠাৎ তার তিথির কথা মনে পড়ল। সত্যি তো, এতক্ষণ তো সে তিথির কথা ভুলেই গিয়েছিল। তিথির কথা মনে পড়তেই তৎক্ষণাৎ ল্যাপটপটাকে পাশে রেখে দৌড়ে ছাদে চলে গেল। গিয়ে দেখলো তিথি এখনো সেইখানেই দাঁড়িয়ে আছে। রোদে চোখ লাল টসটসে হয়ে গেছে, আর ফর্সা মুখ রোদে ঝলসে রক্তিম বর্ণ ধারণ করেছে। ঘামে পরনের কুর্তিটা পুরো ভিজে চুপসে গেছে। তিথির এমন অবস্থা দেখে নিলয় ভয় পেয়ে যায়, আর দেরি না করে দৌড়ে তিথির কাছে গিয়ে তিথির গালে হাত রেখে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, তিথি, তিথি ঠিক আছো তুমি? নিলয়ের কথাটা যেন তিথির কাছে কাটা খায় নুনের সিটার মতো লাগলো। তিথি কিছুই বলছে না দেখে নিলয় উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে, কিছু বলছো না কেন? আর কান ধরে আছো কেন এখন? ও আর কান ধরতে হবে না, ছাড়ো। তিথি নিলয়ের কোনো কথারই উত্তর দিচ্ছে না। নিলয় বুঝতে পারলো তিথি এখন কিছুই বলবে না, আর নিচেও যাবে না। তাই আর কোনো কিছু চিন্তা না করে তিথিকে কোলে তুলে নিল, তারপর নিচে নামতে লাগলো। তিথি নিলয়ের এমন কাণ্ডে অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে
নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। তিথিকে এমন ছটফট